আমি ফারুক ওয়াসিফকে ধন্যবাদ দিই, কারণ এই সমস্ত জায়গায় আমি কখনো দাওয়াত পেতাম না আগে। এই সরকার পরিবর্তনের একটা কুফল হলো আমার সঙ্গে দাওয়াত দেওয়া হচ্ছে। আমি এখানে এই বোধের দ্বিতীয়বার তৃতীয়বার আসলাম। তো ফারুক সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে এই বইটার নাম তারিখে জুলাই লেখার জন্য। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বাংলাদেশে দুটি বা তিনটি ভালো ইতিহাসের বই লেখা হয়েছিল। একটা নাম সিয়ারুল মুতাক্ষরিন, আর নাম তারিখে বাঙ্গালা, আর নাম রিয়াজুস সালাতিন। এগুলো আরবি ফার্সি ভাষা আমি জানি না, নামগুলো শুনেছি মাত্র। তারিখে বাঙ্গালা বললে মনে হয় বাংলার ইতিহাস, কাজে এটার নাম যখন তারিখে জুলাই, আপনি জুলাইয়ের ইতিহাস বলতে পারেন। কিন্তু ফারুক তো কবি মানুষ, ও বলবে না জুলাইয়ের তারিখ নামা লিখেছি আমি, সেটাও হতে পারে, কারণ আরবিতে ইতিহাস মানে তারিখ, তাই না? তো সেই হিসেবে এই যে একটা আরবি মিশ্রিত কথা বাংলায় লেখা, এটাকে একসময় খুব পরম নিন্দনীয় মনে করা হতো, প্রায় সাম্প্রদায়িকতা মনে করা হতো। তো জুলাই বিপ্লব বলবো না, বিপ্লব বলা যাবে না, জুলাই অভ্যুত্থানের অন্যতম কুফল হচ্ছে এই ফারুকের মতো কবিরা দেশের কর্তৃত্ব লাভ করেছে, এবং তারা বইয়ের নাম তারিখে জুলাই লিখেছে। জুলাই ইংরেজি কথা, তারিখ আরবি কথা, এবং এই হচ্ছে বাংলা ভাষার গ্রহণশীলতা আছে। তো ফারুকের অন্যান্য কীর্তির মধ্যে এই বইয়ের ভূমিকা, তো সেটা থেকে একটা প্যারাগ্রাফ করে আমি বক্তৃতা শুরু করি। বিসমিল্লাহ। সেটা হচ্ছে, সংকলনটি নিজেই তার বার্তা দিতে সক্ষম। কিভাবে সক্ষম? ফারুকের কাব্যিক বাক্য দেখেন, খুব কম ক্ষেত্রেই পত্রিকাগুলোর দিনানুদিনের সংবাদ থেকে বাংলাদেশ যে কত বড় ঐতিহাসিক পালাবদলের দিকে ধাবিত হচ্ছে তা অনুমান করা যায়। খুব কম পত্রিকাতে অনুমান করা যায়। আমি প্রথমে মনে করেছিলাম বোধহয় যায়, পরে না, খুব কম ক্ষেত্রে যায় না। এমনকি সম্পাদকীয় ও কলাম লেখকদের রচনার মধ্যেও জুলাই গণ অভ্যুত্থানের দুঃসহ মানবিক ট্র্যাজেডি এবং গণবিরোধীদের নৃশংস বর্বরতার ন্যায্য পরিমাপ মেলে না। সংবাদপত্রগুলোতে এসব ঘটনা নিয়ে কোনো অনুসন্ধানী প্রতিবেদন কিংবা ক্ষমতার বয়ানকে প্রশ্নবিদ্ধ করার মতন তথ্য উদ্ঘাটন দেখা যায় না। 5 আগস্টে ফ্যাসিস্টদের পরাজয়ের বিস্ময় আরো ইঙ্গিতপূর্ণ মনে হবে সংবাদপত্রগুলোর গতানুগতিক ও দায়সারা উপস্থাপন থেকে। ফ্যাসিবাদের 15টি বছর বাংলাদেশের গণমাধ্যম নিপীড়িত হয়েছে, সাংবাদিকরা জীবন হারিয়েছেন, পেশা হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু ফ্যাসিবাদের বয়ান পরিবেশন কখনো থেমে থাকেনি। দেখেন নিন্দা থেকে কিভাবে তিনি প্রশংসার দিকে ধাবিত হচ্ছেন পত্রিকা। আমি কবিদের কৌশল মাঝে মাঝে অধ্যয়ন করার চেষ্টা করি, তারপর কিন্তু ফ্যাসিবাদের বয়ান পরিবেশন কখনো থাকেনি। আবার এটাও সত্য যে 2018 সালের রাতের ভোটের নির্বাচনের পর থেকে ব্যাংক খাতে লুটপাট এবং অর্থ পাচার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো মূলধারার গণমাধ্যমের মধ্য দিয়েই সামনে এসেছে। এ নিয়ে খুব নিবিড়, পরিশ্রমী এবং বহুকৌণিক গবেষণা প্রয়োজন। এই সংকলন সেই দরকারে কিছু কাঁচামাল সরবরাহ করে যেতে পারে মাত্র। এটা হচ্ছে বিনয়, বৈষ্ণব নয়, এটা শাক্ত বিনয়, যে উনি বলছেন যে আমরা কিছু বিনয় করেছি। এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করি। এই যে বিপ্লবী ফারুক ওয়াসিফ, তিনিও বিপ্লব শব্দটা ব্যবহার করেননি, বলছেন গণ অভ্যুত্থান। আপনারা কেউ এটাকে বিপ্লব বলছেন না, কেউ 2-1 ব্যতিক্রম আছে। 1971-এ বাংলাদেশে যে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এটাকে কয়জনে বিপ্লব বলেন? মুক্তিযুদ্ধ বলেন, স্বাধীনতা যুদ্ধ বলেন। জিয়া রহমানের আমলে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র হয়েছে, সরকারিভাবে কিন্তু বিপ্লব বলে না। বিপ্লব না বলে তারা ভুল করছে এমন কিছু নয়। আচ্ছা, 1947 সনে কম রক্তপাত হয় এই দেশে। একদিকে স্বাধীনতা আর এইদিকে দেশভাগ, এই দুটো বয়ানের মধ্যে আমরা ভাগ হয়ে আছি। পশ্চিমবঙ্গে দেশভাগের উপর যত গুরুত্ব দেওয়া হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে স্বাধীনতার উপর তত গুরুত্ব দেওয়া হয় না। তাদের কাছে পার্টিশন বড়, আর আমাদের কাছে একটা নতুন দেশ সৃষ্টি বড় ছিল। বেশি বলতেছি নাকি? আজকে বলতে দিব না। তো সেই জন্য বলি যে এবং 1947 আপনারা বিপ্লব বলেন না। আচ্ছা, আরো 100 বছর পিছিয়ে যান, 90 বছর পিছিয়ে যান, 1857, সেটাকেও কেউ বিপ্লব বলে না।
ইংরেজরা কি বলতেন তখন? তারা সেনাবাহিনীর উপর গুরুত্ব আরোপ করে বলতেন এটা সেনা বিদ্রোহ, মিউটিনি, সেপয় রিবেলিয়ন। এই পর্যন্ত তারা বলতেন। সেপয় মানে যার তিনটা পা আছে, সেতারের যেমন সেপয়, পায়ের সাথে একটা লাঠি থাকে, পাইকের একটা রাইফেল থাকে, সেইটাকেও তারা সেপয় রিবেলিয়ন বা মিউটিনি বলেছেন। অনেকদিন পরে এটাকে সেপয় যুদ্ধ বলেছেন। যিনি বিখ্যাত ইতিহাসবিদ কে, উনি বলছেন হিস্ট্রি অফ দিস সেপয় ওয়ার। এটা অনুকরণ করে আমাদের আহমদ সোবা লিখেছিলেন সিপাহী যুদ্ধের ইতিহাস। কিন্তু কেউ বিপ্লব করে না, কারণ ওটা বিপ্লব ছিল না। কিন্তু আমি মনে করি ওটা বিপ্লব ছিল। আপনি না বললেও বিপ্লব তাকে মাও। ফরাসি বিপ্লব সম্পর্কে একটা বিখ্যাত উক্তি আছে। চৌ এন লাইকে জিজ্ঞাসা করা হয়েছিল 60-এর দশকে যে আপনি কি মনে করেন ফরাসি বিপ্লবের পরিণতি কি? উনি বলেন ইট ইজ টু আর্লি। 200 বছর পর এখনো সময় হয়নি ওই বিপ্লবের সম্পর্কে প্রকৃত কথা বলার জন্য। তা আমি মনে করি 1857 200 বছরের বেশি পার হয়ে গেলে ওইটা খুব বেশি মানে সময় হবে না। এখন গত বছরের ঘটনাকে আপনারা কি বলবেন? আমি আপনাদের ধন্যবাদ দিই, কেউ এটাকে বিপ্লব বলছেন না। কারণ আচ্ছা, তাহলে পৃথিবীতে কোনো বিপ্লবী 16 আনা সফল হয় না। ফরাসি বিপ্লব হয়নি। 10 বছরের মধ্যে নেপোলিয়নের উদ্ভব হয়ে তিনি আবার সাম্রাজ্য পুনরুদ্ধার করেছেন। নেপোলিয়নকে পরাস্ত করার পর আবার সেই পুরনো রাজবংশকে পুনরুত্থান করা হয়েছে। আপনারা কি পদধ্বনি শুনতে পাচ্ছেন না? Restoration is being spoken of. 1815-তে নেপোলিয়নের পরাজয়ের পর ইউরোপের সমস্ত শক্তি মেটার্নিকের নেতৃত্বে তারা বুর্বো রাজবংশকে ফিরিয়ে এনেছে, লুই দা 18কে ফিরিয়ে এনেছে। তার 15 বছর পর আরেকটা বিপ্লব হয়েছে কি জন্য? আরেকটা রাজবংশকে প্রতিষ্ঠা করার জন্য। এটা হলো অরলিয়ানিস বংশ বলে। ওদের রাজা যিনি, তাকে সিটিজেন কিং বলা হতো, ফিলিপ, লুই ফিলিপ। ওনার 15 বছর, ওনার পরে যখন একটা বিরাট হলো, গত বছর যে ঘটনা বাংলাদেশে ঘটছে সেইটা 1848 সালে ঘটে, যখন কার্ল মার্কস নামক দুই একজন পণ্ডিত, আমরা যে ভারতীয় ভাষায় বলি পণ্ডিতদের তখন পান্ডাও বলা হতো, পান্ডা মানে প্রিস্ট, তারা কমিউনিস্ট পার্টির ইশতেহার লিখলেন। 2 বছরের মধ্যে সেই বিপ্লব শুরু হলো। আবার নেপোলিয়নের ভাতিজা এম্পারার হলেন। দেখেন বিপ্লবের মধ্যে নানা রূপান্তর হয়। যখন সেকেন্ড রিপাবলিক কথা মাহফুজ আলম বলা শুরু করেছিল, পরে দেখি তারা মুখ বন্ধ করেছে, যেন সেকেন্ড রিপাবলিক বলাটা যেন একটা পাপ। মোটেও না। কতবার যে হয়েছে, ভিয়েতনাম বিপ্লবের পরে, যুদ্ধের পরে 3-4 বার সংবিধান বদলেছে। কিন্তু আমরা এখনো 72 সনের সংবিধানকে পুনরুদ্ধার করার সংগ্রামে এখন এত দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছি। সকাল মর্যাদার বাংলাদেশ জন্য বঙ্গোপসাগরে পড়ে যাবে যদি এই সংবিধান পরিবর্তন করা হয়। সংবিধান তো পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু একটা নতুন সংবিধান নিতে আপনি এতই ভয় পাচ্ছেন যে আপনি সংশোধনের কথা বলছেন, আপনি ওটাকে পুনরুদ্ধারের কথা বলছেন। তাহলে রাজবংশ ফিরিয়ে আনতে কয়দিন? বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করালে আমি বিস্মিত হব না। এই হচ্ছে অবস্থা। এই জন্য কথাবার্তা যত কম বলি ততই ভালো। সেফ এক্সিট আর নাই কারোই। মাহফুজ আমাদের এখন সেফ এক্সিট লাগে একমাত্র আপনাদের পার্টির এক নেতা বলে, আপনার পার্টি নয়, আমাদের দেশের একটা পার্টি বলে কি মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নেই। যে এত মানুষ শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করলো, তারা কিসের লাভের জন্য করেছিল? আমি 71 সনের কথা বলছি। আপনারা হয়তো 30 লক্ষ ফিগারটা মানবেন না, কিন্তু কম মানুষ তো প্রাণ দেয়নি। তারপরে এইবারও মানুষ, এত মানুষ যে প্রাণ দিল, আপনি যে 1400 বা 800 বলেন, এগুলি একটা সংখ্যা মাত্র। এগুলো একটা পরিবার। মাহমুদ দারবিশ বলেছেন কবিতা যে যুদ্ধ শেষ হবে, নেতারা হ্যান্ডশেক করবেন, কিন্তু সেই মা তার সন্তানকে খুঁজে পাবেন না, সেই স্ত্রী তার স্বামীকে খুঁজে পাবে না। তাদেরকে আপনি কি জবাব দেবেন? উনি বলছেন আমি জানি আমার দেশকে বিক্রি করেছেন, সেটা আমি জানি না, কিন্তু এর জন্য মূল্য কে দিয়েছেন সেটা আমি জানি। এই জন্য বলি, কোন বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হয় না, পূর্ণ সফল হয় না। আমাদের সাফল্য এইটুকু যে আপাতত কথা বলতে পারছি। ব্যর্থতা এই হবে যে হয়তো পরশুদিন আমাদের আবার প্রাণ দিতে হবে। আমি বিস্মিত হব না, কারণ মানুষ দুবার প্রাণ দেয় না। শেক্সপিয়ারের পুরনো কবিতা উদ্ধৃত করে আমরা বলতে পারি কাপুরুষেরা মরে বারবার, মানুষ তো মরে একবারই। কিন্তু তারপর প্রতিদিন মরতে হবে নাকি আমাকে? আমাকে কিছু করে তো মরতে হবে। এই জন্য বলি 1857 যারা বিদ্রোহ করেছিলেন তাদেরকে আমরা দ্বিতীয়বার মেরেছি। আমি আর বেশি লম্বা বক্তৃতা দেব না। 100 বছর যখন পূর্ণ হলো 1857, তাতে আমাদের বুদ্ধিজীবীরা কি লিখেছেন এবং এখন 2024-এর এই ঘটনা 100 বছর পরে কি লিখবেন এটা তুলনা করুন। আমি একটা কাল্পনিক অঙ্ক তুলে ধরি আপনাদের সামনে। 1957, আমার জন্মের 1 বছর আগে, ভারতের কমিউনিস্ট পার্টি একটা পত্রিকা বই বের করে, নাম রিবেলিয়ন 1857। তারা এটাকে স্বাধীনতা যুদ্ধ বলেন নাই। 2 বছর পরে মস্কো থেকে একটা বই বের হয়, কার্ল মার্কসের লেখা সংকলন, নাম কি? দি ফার্স্ট ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। কার্ল মার্কস কখনো এই শব্দ ব্যবহার করেননি, এটা মস্কো সম্পাদকরা দিয়েছে। কার্ল মার্কস ব্যবহার করেছিলেন
বেঞ্জামিন ডিসরেলির পার্লামেন্ট বক্তৃতার উদ্ধৃতি দিয়ে ইট ইজ এ ন্যাশনাল রিভোল্ট নট এ মিলিটারি মিউটিনি। কথাটা সত্য ছিল, কিন্তু এই কথা প্রথম ব্যবহার করেছে কেন ইংরেজরা? বিপ্লবের প্রায় 50 বছর ইংরেজরা এই বিষয়ে কোনো কিছু লিখতে দেয় নাই ভারতে। আপনারা যারা এখন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে অত্যন্ত লাফালাফি করছেন, ইংরেজরা আমাদের দেশে বাক স্বাধীনতা এনেছে, স্বাধীনতা ইউনিভার্সিটি দিয়েছে, ইংরেজি ভাষা দিয়েছে, পিআইবি দিয়েছে, ইংরেজিতে দিয়েছে পিআইবি, তাই না? নাহলে পিআইবি নাম হয় কিভাবে? প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ। এটা বাংলা নাম দেওয়ার মতো সামর্থ্য আমাদের হয় নাই রাষ্ট্রের। এই হচ্ছে আমাদের স্বাধীনতার নমুনা। তো সেই তারা কি করেছে? তারা এই দেশকে এনলাইটেনমেন্ট দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। কি স্বাধীনতা দিয়েছে সেটা একটু উদাহরণ দিচ্ছি আর কি। তারা তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করেছিল, আপনারা জানেন। 1200-1300 লোককে মেরেছিল, 8 দিন গুলি করে মেরেছিল। সেই জেনারেল ডায়ারকে খুঁজে মারতে গিয়ে ভারতীয় এক ছেলে ইংল্যান্ডে গিয়ে সন্ত্রাসবাদ করেছিল। ও পরে আমাদের দেশে কি একদিনে মেরেছে? আপনারা বলছেন 36 দিন, তার আগেও কি মানুষ মারেনি? তাহলে এটা কি করে? এটাকে স্বাধীন দেশের নমুনা? আপনি যে স্বাধীন হয়েছেন তার নমুন কি? আপনার নাম ইংরেজরা আমাদের ইংরেজি ভাষা দিয়েছে, আর কি কি দিয়েছে? অত্যাচারের সংস্থা হাতিয়ে দিয়েছে, সেটা আমরা সার্থকভাবে অনুকরণ করেছি। তো যা হোক, 1857 সনের সিপাহীরা যখন বিদ্রোহ করেন, কি জন্য তারা বিদ্রোহ করেছিলেন? এখন তর্কটা হচ্ছে 1957 সনে বই বেরোলো, ভারত সরকার একটা বই বের করলেন। তারা স্থির করতে পারছে না এটাকে স্বাধীনতা যুদ্ধ বলবেন কি বলবেন না। তখন তারা খুব চমৎকার, মৌলানা আবুল কালাম আজাদের বুদ্ধি। আবুল কালাম আজাদ তখন ভারতের শিক্ষামন্ত্রী। তিনি বলে বইয়ের নাম দাও 1857, কোনো বিতর্ক হবে না। ভবিষ্যতে আপনারা বইয়ের নাম দেবেন 2024। কোনো বিপ্লব বলবেন না, কোনো গণঅভ্যুত্থান বলবেন না, বলবেন ঘটনাবলী, ইভেন্টস। মৌলানা আজাদের নেতৃত্বে ওই বইটা বের হয়, তিনি ওটার দীর্ঘ ভূমিকা লেখেন। এটা সম্পাদক ছিলেন আমাদের বরিশালের লোক সুরেন্দ্রনাথ সেন, ডক্টর এস এন সেন, 1857। সেটা আবার অঙ্ক দিয়ে লেখেনি, অক্ষর দিয়ে লিখেছে, বানান করে EAIGHT এইভাবে। কমিউনিস্ট পার্টি বই বের করেছে, সম্পাদক ছিলেন PC যোশী ওরফে পুরন চাঁদ যোশী, যিনি আমাদের কল্পনা দত্তকে বিয়ে করেছিলেন চট্টগ্রামে। সেই বইয়ের নাম হচ্ছে রিবেলিয়ন 1857। সেটা আমি বেশি লম্বা বলবো না আপনাদের। পুরন চাঁদ জ্যোতির বই থেকে বলি। ওরা বললে কি ভারতের এই ঘটনা, এটা কি জাতীয় বিপ্লব না কয়েকজন সিপাহীর বিপ্লব? ইংরেজরা বলে কয়েকজন সিপাহীর, এটা আঞ্চলিক বিদ্রোহ মাত্র। It's a mere military mutiny or at most a separate rebellion. কিন্তু আবার এসেনশিয়াল নিজেই তার লেখার মধ্যে বলছেন, তবে কোন কোন এলাকায়, বিশেষ করে বিহারের সাহারানপুর জেলায় অথবা উত্তরপ্রদেশের তৎকালে বলতে ইউনাইটেড প্রভিন্সের ইউপির কোন কোন এলাকায় এটা জাতীয় বিপ্লবের চরিত্র ধারণ করেছিল, কিন্তু সারা দেশে ধরে নাই। যেমন মাদ্রাজ এবং বাংলা পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। শুধুমাত্র উত্তরপ্রদেশের কোন কোন অঞ্চলে, বিহারের একটা জেলায় হয়েছে, পাঞ্জাব নিরপেক্ষ ছিল অথবা ইংরেজের পক্ষ নিয়েছে, নেপালের ইংরেজের পক্ষ নিয়েছে, মাদ্রাজ নিশ্চুপ ছিল, বোম্বেতে একটু করে আগুন জ্বলে উঠেছিল, সেটা নিভে গিয়েছে। সুতরাং এটা ভারতীয় নয়। হিসাব করে তিনি দেখালেন মোট ভারতের জাতীয় যে ভূমি সারা ভারতের, তার 6 ভাগের 1 ভাগের মধ্যে বিদ্রোহ সীমিত ছিল। কিন্তু সেই 6 ভাগের 1 ভাগ জায়গায় যে বর্তমান ইউরোপের অর্ধেক জায়গার চেয়ে বড়, ফ্রান্স এবং জার্মানিকে যোগ করে যত এলাকা হয় তার চেয়ে বড় এলাকায় বিদ্রোহ সরিয়েছিল, সেটা কিন্তু আবার গোপন করেছে। কারণটা কি? বাংলার বিদ্রোহীদের কথাই বলি। বাংলাদেশের একজন হচ্ছে গোপাল হালদার, যিনি বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন। 1857 সেই বইতে গোপাল হালদার একটা প্রবন্ধ আছে, নাম হচ্ছে কি, যে রিবেলিয়নের 1857 আগে এবং পরে বাংলা সাহিত্য। ইংরেজি থেকে আমি অনুবাদ করে বলছি, বেঙ্গলি লিটারেচার বিফোর এন্ড আফটার 1857। সেখানে তিনি বললেন যে আমরা ভারতের বুদ্ধিজীবীরা, বিশেষ করে বাংলার বুদ্ধিজীবীরা সিপাহীদের কাজকে সমর্থন করি নাই। তার ভাষায় বলছি, ইট ওয়াজ এ হ্যাপহ্যাজার্ড, spontaneous and adventurous movement, কি ফিউডাল এন্ড রিঅ্যাকশনারি এলিমেন্ট নিয়ে যুক্ত। এটা সামন্ততান্ত্রিক শক্তিকে পুনরুদ্ধার করার জন্য, এই সামন্ততন্ত্রের নেতাকে দিল্লির বাহাদুর শাহ এবং জমিদারগণ, তালুকদারগণ, এই কারণেই আমরা সমর্থন করি নাই। সোজা কথায় কেন সমর্থন করি নাই? অ্যাসেনশন বলছেন খুব মজার বিষয়, ইংরেজরা 3টা ভালো সংস্কার করেছিল। এটা হচ্ছে তারা নারীর অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করেছিল, তারা সতীদাহ নিবারণ করেছে, বিধবা বিবাহের সুযোগ দিয়েছে, এবং ভবিষ্যতে অল্প বয়সী মালিকাদের বিয়ে দেওয়াটা বন্ধ করবে। রবীন্দ্রনাথ এটা মানবেন না, তারপরেও করেছেন। এইটাতে সিপাহীরা খুব ক্ষেপে গিয়েছিল। 1 নম্বর, এটা হলো রিফর্ম, রাইট অফ উমেন। এখন ইম্পেরিয়ালিজমের হাতে একটাই অধিকার আছে, এবং চেরি ব্লেয়ার বলেন অথবা এই ব্লেয়ারের বউ বলেন অথবা ওই বলেন কি নাম, ওর নাম ছিল আমেরিকান একজন, রকফেলার নাম কি, বুশ, লরা বুশ, চেরি ব্লেয়ার, এদের একটাই মিশন, আফগানিস্তানের মেয়েদের অধিকার রক্ষা করতে হবে। আমি এখনো দেখতে পাচ্ছি এই অধিকার তারা আসছে। এমনকি যে নায়িকাকে আমি পছন্দ করি, মেরিল স্ট্রিপ, সেও এখন বিবৃতি দিচ্ছে আফগানিস্তানের মেয়েদের উদ্ধার না করলে তার ভাত হবে না। এইটা
লক্ষ্য করে অ্যাসেনশন বলছেন ইংরেজরা মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করেছে, সাধারণ মানুষকে অভিজাত শ্রেণীর সমপর্যায়ে করেছে, ইকুয়াল রাইটস ফর অল নির্দেশ করেছে। তৃতীয়ত, দে ইমপ্রুভ সাবস্টেন্সিয়ালি দ্য কন্ডিশনস অফ দ্য পেসেন্টস, চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদির পরে। তো এইসব কথা দিয়ে যিনি বললেন ইংরেজরা যে সংস্কার কর্মসূচি করেছে তাতে ক্ষুব্ধ হয়ে সিপাহীরা ধর্মের নামে ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমরা কি করে সেই বিদ্রোহকে সমর্থন করি? এবং তারা যে সরকার প্রতিষ্ঠা করতো, যদি পারতো, জিততো, সেই সরকার কেমন হতো? It would have been more oppressive than the British rule. ওই বইতে আছে, আপনারা পড়তে চাইলে আমি ইংরেজিও পড়ে শোনাতে পারতাম, কিন্তু আমি আপনাদের সমাপ্ত করবো না। এটা কার লেখা? অ্যাসেনশনের লেখা। আর গোপাল হাদার বলছেন কি এটা হ্যাপহেজার্ড, স্পন্টেনিয়াস এবং রিঅ্যাকশনারি, মানে ফিউডাল রিঅ্যাকশন। আছে এখন সর্বশেষ আসি, তার নাম হলো বিনয় ঘোষ, যাকে আপনারা পছন্দ করেন সমাজতত্ত্বের ছাত্ররা, পশ্চিমবঙ্গের সংস্কৃতি। বিনয় ঘোষের লেখা বললে তো আপনার আত্মহত্যা করতে ইচ্ছে করবে। উনি বলেন কেন জানেন? বাংলার বুদ্ধিজীবীরা এটা সমর্থন করে নাই সিপাহীদের কাজকে। এই সিপাহীদের ছিল চরম ধর্মান্ধ, এগুলো ছিল মৌলবাদী। মৌলবাদ কি? উনি বলেন বারাকপুরে যখন বিদ্রোহ দেখা দেয় মার্চ মাসে 1857 সনের গোড়ার দিকে, তখন সিপাহীরা প্রচার করলো কি যে এখানে গরু এবং শুয়োরের চর্বি মেশানো আছে এনফিল্ড রাইফেলের টোটায়, এইটাতে কামড়ালে ধর্ম নষ্ট হবে। অথচ এই সময় বাংলার বুদ্ধিজীবীরা তখন সতীদাহ নিবারণের বিরুদ্ধে আন্দোলন করছে, এবং সেটা হচ্ছে তার বিরোধিতা করছে রাধাকান্ত দেবের মতো অপ্রগতিশীল নাকি প্রতিক্রিয়াশীল হিন্দুরা, গোড়া হিন্দুরা। এখন সিপাহীদের বক্তব্য শুনে মনে হয় যে তারা রাধাকান্ত দেবের ভক্ত। তিনি আরো কি বলেন, এই সিপাহীগুলি কি জানেন? আমরা জানি এরা হলো রাজপুতানার এবং উত্তরপ্রদেশের বুইহার ব্রাহ্মণের ছেলে। এগুলি ধর্মান্ধ, আমরা ধর্মান্ধ যেতে পারি না। ইংরেজরা আমাদেরকে মুক্তির বাণী নিয়ে আসে। এটা লিখেছে বিনয় ঘোষ। নজরুলের মতো যারা এখানে সমাজতাত্ত্বিক আছেন, আপনাদেরকে আমি আহ্বান জানাই, পড়ে দেখেন বিক্রমশূলের লেখা। এই হচ্ছে বাংলার রেনেসাঁসের শেষ পরিণতি। 1947 সালে তারই পরিণতি হয়েছে। কলকাতা যখন রক্তের হোলিকালায় মেতে উঠেছিল 1946 সনের 16 থেকে 20 আগস্ট, মৌলানা আবুল কালাম যা নিজ চোখে দেখেছেন, কিন্তু নিশ্চুপ হয়ে তিনি দিল্লি চলে গেছেন। আমি এই জন্য বলি, গত বছর যে রক্তের হোলিকালা এখানে হয়েছে, এটা হয়তো মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু 100 বছর পরে আর কোন ইতিহাসে যখন আসবে, তখন তারা বিনয় ঘোষ এবং গোপাল হালদারের ভার ধরে বলবে এটা মৌলবাদীরা করেছে। এখন তারা বলছে না, কি বলছে? ইউনূস সাহেবের রসিকতা বোধ একটু খারাপ, মনে করে যে আমার তো তালিবানের মতো দাড়ি নাই। এটা না বললেই উনি পারতেন, কিন্তু যখন বলেই ফেলেছেন আমি তো বলি। এখন অনেকে মনে করছে বাংলাদেশি বিপ্লবটা তালিবান এসে করে গেছে। আমাকে একজন সলিমুল্লাহ খান কত মিলিয়ন ডলার পেয়েছে, একজন লিখেছে আমাকে যে ছাত্রদের সংগঠিত করে সলিমুল্লাহ খান 5 মিলিয়ন ডলার পেয়ে 2খানা বিলাসবহুল ফ্ল্যাট কিনেছে। এই হচ্ছে আপনাদের সংবাদপত্রের নমুনা, সোশ্যাল মিডিয়ার নমুনা। এই জন্য বলছি, এইটা আমাদের বড় বড় সাংবাদিক যাদেরকে কিছুটা আমি ভক্তি শ্রদ্ধা করতাম, তারা এখন বিলেতে আমেরিকায় গিয়ে যে সমস্ত অনুষ্ঠান করছে, তাকে এই ধরনের তথ্য তারা প্রচার করছে। ভারতের কথা আমি বলছি না, আমাদের দেশের সাংবাদিকরা প্রচার করছে ঠিক এই মুহূর্তে, গত 1 বছরে, যে এখানে একটা মৌলবাদী বিপ্লব হয়ে গেছে। এবং তারা বলছে মব, যখন একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের সংঘর্ষ লাগে, আপনারা জানেন অনেক গ্রহ কণা গ্রহাণু হয়ে ছড়ে পড়ে, এগুলো উল্কাপিণ্ড আকারে পৃথিবী পৃষ্ঠে আস্তে আস্তে জ্বলে যায়। আপনারা এটাকে মব সন্ত্রাস বলছেন। আপনি যদি ইংল্যান্ডের বিপ্লবের ইতিহাস পড়েন, আপনি যদি ফ্রান্সের বিপ্লবের ইতিহাস পড়েন, চীনের বিপ্লবের ইতিহাস পড়েন, এরকম শত শত হত্যাকাণ্ড হয়েছে। তার তুলনায় আমাদের দেশে বিপ্লব পরবর্তী হত্যাকাণ্ডের পরিমাণ অনেক কম। দয়া করে আমাকে হত্যাকাণ্ডের উৎসাহী দাতা হিসেবে প্রচার করেন না। এর উল্কাপিণ্ডের মতো কিছু কিছু ঘটনা ঘটছে। আপনারা মব বলছেন, আপনারা বই পড়েন, জর্জ লুদের বই পড়েন, দি ক্রাউড ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। সব জায়গায় তো ক্রাউড থাকেই। যেহেতু আপনার বিপ্লব তার লক্ষ্যের দিকে যাচ্ছে না, সেই জন্য নানা রকম উল্কাপিণ্ড দেখা দিচ্ছে। আমরা কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? আমি শেষ করি বলি, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই দেশে সাম্য প্রতিষ্ঠিত হবে। এটা তো কমিউনিজমের স্লোগান ছিল না, এটা ফরাসি বিপ্লবের স্লোগান ছিল, এটা বুর্জোয়া স্লোগান। 1971 সালে বাংলাদেশে এই স্লোগান ছিল, কিন্তু সাম্য হয়েছে না হয় নাই কি? সকলে বলছে না এই বিপ্লব হচ্ছে সেকুলারিজমের বিরুদ্ধে। কিন্তু সেকুলারিজম মানে যদি আপনার এই সমস্ত বর্বরতা হয়, সেকুলারিজম মানে যদি অসভ্যতা হয়, সেকুলারিজম মানে যদি দেশের অর্থ পাচার হয়, তাহলে আমি সেই সেকুলারিজম চাইবো কেন? সেকুলারিজম শব্দের একটা অর্থ হচ্ছে ন্যায় বিচার। আপনি যদি ন্যায় বিচার না করে অন্যায় বিচারের নামে সেকুলারিজমকে ব্যবহার করেন, দেশের সম্পদকে বিদেশে পাচার করা, চুরি করা, এটা যদি সেকুলারিজম হয়, তাহলে সেকুলারিজমের জন্য আপনার উদ্বেগ কি বলি? ফ্রান্সের সেকুলারিজম মানে হচ্ছে মুসলিম মেয়েরা তাদের মাথায় স্কার্ফ পরতে পারবে না। তো সেটার বিরুদ্ধে যদি বিদ্রোহ কেউ করে, আপনি তাকে মৌলবাদী বলবেন? এবং বলছেন, কারণ ক্ষমতা যার হাতে থাকে সেই সত্যের ডিসকোর্স তৈরি করে। কেউ সত্য অনুসন্ধানের জন্য চায় না।
আর কি বলবো, কথা তো বেড়ে যাচ্ছে, সংবাদপত্রের কথাই বলি। ইংরেজদের আমলে আপনারা জানেন ইংরেজদের মধ্যে দুটো পার্টি ছিল, সত্যের খাতিরে এটা বলতে হবে। একটাকে তারা বলতো অ্যাংলিসিস্ট আর একটাকে ওরিয়েন্টালিস্ট। আমি বলছি একবারে ওয়ারেন হেস্টিংস এর আমল থেকে। তখন 1780-81 আপনারা যারা সাংবাদিকতা ছাত্র শিক্ষক আছেন তাদের কাছে এটা বলা আমার লজ্জার বিষয়। হিকি বলে এক লোকের পত্রিকা ছিল, হিকিস জ্যাকেট, তাকে বাইন্দা স্কটল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল। কলকাতা থেকে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে যেহেতু সে বিরোধী সাংবাদিকতা করছে। তারপরে এর প্রায় 38 বছর পরে, 1780 38 বছর পরে 1818 সালে আপনারা দেখেন শ্রীরামপুরের মিশনারিরা সমাচার দর্পণ বের করে, বাংলা পত্রিকাগুলো বের হয়, রাজা রহমান। তখন অধিকাংশ পত্রিকার নাম ছিল আখবার। তখন আরবি ফার্সিতে বাংলা পত্রিকার নাম লিখতে কেউ লজ্জা পেত না। মিরাতুল আখবার, রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত সেই জবরদস্ত মৌলবী। তারপরে তখন খুব দ্বন্দ্ব চলছিল সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে, তাতে একটু দুর্ঘটনা ঘটে। 1835-এ বেন্টিং সাহেব যখন চলে গেলেন, আরেকজন গভর্নর জেনারেল আসার আগে চার্লস ম্যাটকাফ বলে এক ভদ্রলোক অস্থায়ী গভর্নর জেনারেল হয়েছিলেন। তিনি একটা আইন করেছিলেন 1835-এ, সংবাদপত্রের উনি ম্যাক্সিমাম স্বাধীনতা দিয়েছিলেন। বলে সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে দেশের অবস্থা বোঝা যায় না। তবে আমাদের ভয় যে তারা ইংরেজ সরকারের বিরুদ্ধে কিছু কথা বলবে। একইভাবে 1857 পরে ইংরেজ সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলবে বলে 1947 পর্যন্ত আমরা কিছুই লিখতে পারি নাই। আমি যে দুটো বইয়ের কথা বললাম, 1857 এবং রিবেলিয়ন 1857, একটি ইংরেজ চলে যাওয়ার 10 বছর পরে, তখন পাকিস্তানে একটা বই হয়েছিল, পাকিস্তান হিস্টোরিক্যাল সোসাইটি, দি গ্রেট রিবেলিয়ন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কি হয়েছে? বাংলাদেশের কোনো নাম গন্ধও নাই। 1857 কোনো উদযাপন সরকার ব্যবহার হয় নাই, এমনকি মাহফুজা নামের আমলেও হয় নাই। বুঝতে পারছেন? আমাদের আমলও হচ্ছে না, কেউই বলছে না যে 1857 কে উদযাপন করতে হবে। এখনো 200 বছর হয় নাই। 150 বছর যখন 2007 সালে বাংলাদেশের কোনো পত্রিকা বিশেষ সংখ্যা বের করে নাই। এই হচ্ছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার নমুনা। সরকার করছে না, 57 পরে বিশেষ সংখ্যা করা যাবে না। অথচ পাকিস্তান 1957 সনে পাকিস্তান অবজারভার, ইত্তেফাক, আজাদ, মাহমুদুল্লাহ ভাই সাক্ষী আছেন, আপনি দেখতে, আমি এই পত্রিকাগুলো দেখেছি, আছে বিশেষ সংখ্যা বের করেছে। কারণটা কি? ইংরেজের বিরুদ্ধে আমাদের যে আদৌ কোনো লড়াই ছিল সেটাও আজকে স্মরণ করতে আমরা রাজি নই। না, একটা বললেই স্যার সব কান টানলে মাথা আসে। আমার তো সময় কম, 15 মিনিট আমি অলরেডি অতিক্রম করেছি, তাহলে আমি আর বেশি বলবো না। যে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন। আমি যেন বিপ্লব পূর্ণমূল আমাদের ব্যর্থ হবে না। বিপ্লবটা স্মৃতি আকারেও ফেরত আসে। এই ঘটনা যে একবার ঘটে গেছে, এটা না করা যাবে না। এটাকে আপনারা তালিবানের নামে আরোপ করতে পারেন, এটাকে আপনারা মৌলবাদী অভ্যুত্থান বলতে পারেন, এটা আমেরিকার টাকায় হয়েছে বলতে পারেন, কিন্তু মানুষ যে প্রাণ দিয়েছে, যদি তারা আমেরিকার টাকায় প্রাণ দিতে যায়, নিজের প্রাণের চেয়ে মূল্যবান আর কি আছে? আপনারা তো জানেন যে লোকে প্রকৃতিতে আদালতে যায়, তোমার জেলখানা আমি খাটবো, কিন্তু প্রকৃতিতে প্রাণে কেউ কেউ যেতে পারে, কিন্তু এটা আমি বুঝতে পারি না। যা হোক, আমরা যা দেখেছি গত 1 বছরে বাংলাদেশে, এটা উৎসাহ ব্যঞ্জক নয়। সেই জন্য আমি বলি, হিকির আমলের যে নিরাপত্তাহীনতা ছিল পত্রিকা, তারপরে 38 বছর দেখেন না ইংরেজের কোনো পত্রিকাকে কেন স্বাধীনতা দেয়নি। কিন্তু 1835-এ স্বাধীনতা দেওয়ার পর, আমি কথা দিয়ে শেষ করছি, 20 বছর বেশ স্বাধীনতা ছিল। সবাই পত্র পত্রিকা এটা ওটা ইংরেজির বিরুদ্ধে লিখছে। 1857 বিদ্রোহ যখন দেখা যায়, শুধু মধ্যপ্রদেশে ইন্ডোরে এবং অন্যান্য মালওয়ায় নানা শহরে অজস্র পত্রিকা বেরিয়েছিল, তারা বিপ্লবীদেরকে প্রচন্ড উৎসাহ জুগিয়েছিল। ঝাঁসির রানী যেখানে কাজ করছিল সেখানে, তখন ইংরেজরা এসে 1856 সনের জুন মাসে আবার আইন করে স্বাধীনতা বন্ধ করে দেয়। মানে সংবাদপত্র একটা ভূমিকা পালন করেছিল। 20 বছর পর্যন্ত এক ধরনের একটা অদ্ভুত স্বাধীনতা অর্জন করেছিলেন আমরা। এরপরে আমাদের এখানে কাঙ্গাল, হরিনাথের পত্রিকার মতো অনেক গ্রাম বার্তা প্রকাশিকা ছিল, তারা বিদ্রোহকে সমর্থন করেছে। কিন্তু কলকাতা শহরের বড় বড় বুদ্ধিজীবীরা সমর্থন করে নাই। আমাদের তার কিছু নাই, একমাত্র আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কলেজের প্রাঙ্গণে সিপাহীদের থাকার জন্য একটু জায়গা দিয়েছিল। এটা কিন্তু ভুয়া কথা, ইংরেজদের জন্য স্টেশন দিয়েছিল। কাজে ভুয়া সংবাদ আজকে আমরা প্রথম করছি না, প্রাচীনকালেও এই ভুয়া সংবাদ প্রকাশিত হতো। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।